শ্রম আইনে সংশোধনী আসছে, শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং করা যাবে না। ঢাকায় বজ্র বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়তে পারে। ফরিদপুরে যান চলাচল স্বাভাবিক, সড়কের পাশে অবস্থান আন্দোলনকারীদের। দুদিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং ভারতের আচরণে হতাশ পাকিস্তান, হাত না মেলানোর কারণ জানালেন সূর্য। আমন্ত্রণ বেলা 11টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। সংশোধিত শ্রম আইনে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য ন্যূনতম আবেদনকারীর সংখ্যা অন্তর্ভুক্ত বিষয়ে শতকরা হারের পরিবর্তে সংখ্যাভিত্তিক ন্যূনতম আবেদনকারীর বিষয়ে সন্নিবেশিত হচ্ছে। এছাড়াও শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং নিষিদ্ধকরণ ও ব্ল্যাকলিস্টিংকরণে শাস্তির বিধান সংযোজন করা হবে। বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলকে এ তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। রোববার অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্র্যান্ডন লিঞ্চ এবং অফিস ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইমিলি এসবির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাতে শ্রম খাতের বিভিন্ন ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়। বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহযোগীকরণ, শ্রম অধিকারে যুক্তরাষ্ট্রের 11 দফা বাস্তবায়ন এবং বাণিজ্যিক সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এতে আরও বলা হয়, ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল 6টায় তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ 95% ছিল। গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে 24.9 ডিগ্রি সেলসিয়াস। ফরিদপুরের 4 আসনের ভাঙ্গা থেকে 2টি ইউনিয়ন ফরিদপুর 2 আসনের নগরকান্দা উপজেলায় সংযুক্ত করার প্রতিবাদে ঘোষিত অবরোধ কর্মসূচিতে সড়ক মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার পাশে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। মহাসড়কে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করায় যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। সোমবার সকাল থেকেই মহাসড়কে যানবাহন কোনো রকম বাধা ছাড়াই চলাচল করেছে। তবে এ সময় হামিরদি বাস স্ট্যান্ড সহ কয়েকটি স্থানে অবরোধকারীদের মহাসড়কের পাশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কে অবরোধকারীরা যেসব স্থানে অবস্থান নেয়া সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর 6টা থেকে ঢাকা খুলনা মহাসড়ক সহ বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়। এর ফলে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে মহাসড়কের পাশে ব্যানার হাতে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। ঘটনা ঘটাচ্ছি না, আমরা কোনো যানবাহনে হামলা করছি না। আসলে আমাদের এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য কিছু দুর্বৃত্ত মহল আমাদের আন্দোলনকে ব্যাঘাত করার জন্য এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আসলে এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা করছি না। এটা আমাদের প্রাণের দাবি দেওয়া। আপনারা জানেন যে গত 5 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন চলমান প্রক্রিয়ায় থাকবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমাদের একটাই দাবি, নির্বাচন কমিশন যে অবৈধ গেজেট প্রকাশনা করেছে এই গেজেটের আমরা বাতিল চাই। আমরা ভাঙ্গাতে ছিলাম এবং প্রাণের ভাঙ্গাতে থাকবো। আমরা ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং হামিরদি যে দুটো ইউনিয়ন নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে,
এই দুটো ইউনিয়ন তাদের ধারণা বিচ্ছিন্ন হয়ে নগরকান্দা ও সালথা উপজেলা চলে গিয়েছে। আপনারা এরকম বক্তব্য দেখেছেন নিশ্চয়ই। অনেক বৃদ্ধ মানুষ হয়তো বলছে যে আমার সারা জীবন ধরে আমি এখানে বসবাস করছি, আমার মাটি আমি দিব কেন? সুতরাং এই তথ্যগুলো যে অপতথ্য এবং মিথ্যা তথ্য, এটি আপনাদের বুঝতে হবে। ভাঙ্গা উপজেলায় আলগি এবং হামিরদি ইউনিয়ন সাধারণ মানুষ একেবারে প্রান্তিক পর্যায়ে জন্ম নিবন্ধন থেকে শুরু করে জমির নামজারি থেকে শুরু করে অর্থাৎ প্রত্যেকটা দপ্তরে যে সেবাগুলো রয়েছে, সাধারণ মানুষ যেটি সেবাগুলো পায় সরকারের পক্ষ থেকে, সেগুলো কিন্তু আগের মতো করেই থাকবে। তো শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনে সাধারণ মানুষের মধ্যে একটা ভুল তথ্য রয়েছে। আমি আমাদের জায়গা থেকে যখন বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা হয় আমাদের, তাদের সঙ্গে আলোচনা হয়েছে যে দেখুন, মানুষকে ভুল তথ্য দিয়ে উত্তেজিত করে একটা আন্দোলনকে অন্যদিকে নিয়ে যাওয়া, এটা আসলে কারোর জন্য এটি শুভকর না। সিলেটের জেলার প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার সিলেটের সিনিয়র সহকারী জজ এ আদেশ জারি করেন। রোববার সন্ধ্যা পর্যন্ত নোটিশটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন ডিসি সারওয়ার আলম। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটের ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান দি সিলেট খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের করা এক রিটের প্রেক্ষিতে এ শোকজ করা হয়। নোটিশে জেলার প্রশাসককে 15 কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত। শোকজ পাঠানোর বিষয়টি রোববার রাতে গণমাধ্যমকে জানান খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক। এর আগে বুধবার খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলার প্রশাসক সারওয়ার আলমের স্বাক্ষরিত চিঠিতে ওই বিদ্যালয়ের শিক্ষক আবেদা হক ও মোহাম্মদ রোকন উদ্দিনকে বহিষ্কার করা হয়। দেশের 12 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 3 দিনে এসব অঞ্চলের নদীগুলোর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রংপুর বিভাগের ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি সমতল বাড়তে পারে এবং তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা পার করতে পারে। এ সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। একই সঙ্গে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, জাদুকাটা ও ভোগাই কংস নদ নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, আজ সহ আগামী 2 দিন দেশের অভ্যন্তরে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে নদ নদীর পানি বাড়তে পারে, উজান থেকে পানি আসতে পারে, তবে এসব পানি কমে যাবে। পাবনার ঈশ্বরদীতে বাণিজ্যিকভাবে শরীফা চাষ করে সফল হয়েছেন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক শাহজাহান আলী বাদশা। 33 বিঘা জমির এ বাগান থেকে উৎপাদিত শরীফা স্থানীয় বাজারে 300 থেকে 350 টাকা এবং ঢাকায় 500 টাকার বেশি কেজি দরে বিক্রি হচ্ছে। তার এ সফলতায় এলাকায় তরুণ কৃষকরাও শরীফা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ঈশ্বরদীর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র দিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। পাবনার ঈশ্বরদীতে শরীফা বা মেওয়া ফলের বাণিজ্যিক চাষ করে সফল হয়েছেন কৃষক শাহজাহান আলী বাদশা। তিনি 33 বিঘা জমিতে এ ফলের বাগান গড়ে তুলেছেন। তার বাগানের শরীফা ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি হয়। এই সফলতায় এলাকার তরুণ চাষিরা শরীফা চাষে উদ্বুদ্ধ হয়েছেন। স্থানীয় বাজারে 300 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শরীফা। ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি 500 টাকার বেশি বিক্রি হয়। শাহজাহান আলী বাদশার শরীফা বাগানে গিয়ে দেখা যায় গাছে থোকায় থোকায় শরীফা ধরে আছে। বিশালে বাগান থেকে শরীফা সংগ্রহ ও বাজারজাত করতে বাছাই ও প্যাকেটজাত করার পাশাপাশি কিছু শ্রমিক বাগান পরিচর্যার কাজ করছেন। শ্রমিক আব্দুর রাজ্জাক জানান, তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। এখন বাগান থেকে ফল সংগ্রহ করেন, এরপর প্যাকেট করে ঢাকায় পাঠাবেন। দীর্ঘদিন ধরে কাম করে এনে বছর তিনেক মেয়া ভাঙছে। আমরা 6 মাস থাকবে এই ফল, 6 মাস পরে আসবে। আমরা মেয়া পাড়ছি, এখন পাড়ি ঢাকায় পাঠিয়ে দেবো। শাহজাহান আলী বাদশা বলেন, আমার পেশা ও নেশা কৃষি। আমার বিভিন্ন বাগান ও খামারে 53 ধরনের ফল ফসলের আবাদ করি। এখন ফল চাষের উপর বেশি গুরুত্ব দিয়েছি। এই কৃষি কাজের স্বীকৃতি স্বরূপ
আমি তিনবার জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছি এবং একবার সর্বশেষ কৃষিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি AIP নির্বাচিত হয়েছি। এবং আমার নেশা এবং পেশা কৃষি। আমার এই কৃষি আমি প্রায় 53 প্রকার ফল চাষ করি। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন জাগো নিউজকে বলেন, কৃষক শাহজাহান আলী বাদশাহ 33 বিঘা জমিতে শরীফা ফল চাষ করেছেন। এটি সুস্বাদু ও পুষ্টিকর। এই ফল বাংলাদেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ করছে। কৃষক বাদশার বাগানে শরীফা ফলের হারভেস্ট শুরু হয়েছে। ফলের দামও ভালো পাচ্ছেন। তার দেখা দেখি অন্যরাও শরীফা চাষে উদ্বুদ্ধ হয়েছেন। বর্তমানে বাংলাদেশের মানুষের পুষ্টি চাহিদা এটা পূরণ করে চলেছেন। আর বাদশা ভাইয়ের খামারে বর্তমানে হারভেস্টিং শুরু হয়ে গেছেন। তিনি দামও ভালো পাচ্ছেন এবং তার দেখা দেখি আরও অনেক কৃষক ভাইয়েরা এই শরীফা ফল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। অনেকেই শরীফা ফল নামে চিনলেও পর্তুগিজ ভাষায় একে আতা বলা হয়। পর্তুগিজরাই ফলটিকে এ দেশে নিয়ে আসেন। গাছের উচ্চতা প্রায় 8 থেকে 10 মিটার। প্রতিটি ফলের ওজন 100 থেকে 300 গ্রাম পর্যন্ত হয়। শ্বাসের রং সাদা ও ক্রিম ধরনের, মিষ্টি ও সুস্বাদু। চিনির মতোই মিহিদানা থাকে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দুদিনের সফরে কলকাতায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনি কলকাতায় অবস্থান করবেন। এ সময় ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। এ সফরকে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভার নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দুদিনের সফরে কলকাতায় গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার থেকে বুধবার তিনি কলকাতায় অবস্থান করবেন। এই সফরে কলকাতা ফোর্ট উইলিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এছাড়াও উপস্থিত থাকবেন সেনাবাহিনীর 3 শীর্ষ কর্মকর্তা। গত রোববার রাত 10টার দিকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় বিমানবন্দর চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। বিমানবন্দরে পা রেখেই নিজের গাড়িতে ওঠেন তিনি। বিমানবন্দর থেকে গাড়ি সামান্য এগোতেই তাকে স্বাগত জানান বিজেপির হাজারো কর্মী সমর্থক। ভিড়ের মধ্যে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন। এরপরে প্রধানমন্ত্রীর কনভয় কলকাতার রাজভবনের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানেই রাতে অবস্থান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। এই নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞ মহল। গত 1 মাসের মধ্যে এটা প্রধানমন্ত্রীর দ্বিতীয় কলকাতা সফর। এর আগে গত 22 আগস্ট তিনি কলকাতায় মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। গত রোববার তিনি আসাম থেকে সরাসরি কলকাতায় পৌঁছান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর 5টি রাজ্য জুড়ে চলছে। এর মধ্যে রয়েছে মিজোরাম, মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহার। তবে রাজনৈতিক মহলের দাবি, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে এগোচ্ছেন, তাই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনো গোপন বৈঠক করবেন নাকি দলের কর্মীদের জন্য নতুন কোনো বিশেষ বার্তা নিয়ে এসেছেন, সেদিকেই এখন সবার নজর। গত সপ্তাহে নেপালে জেনজি আন্দোলন চলাকালে আগুন দেওয়া ভবনগুলোতে মরদেহ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে 72-এ পৌঁছেছে। নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র প্রকাশ বুদাথকি জানিয়েছেন, বহু মানুষের মরদেহ এখন ভাঙচুর চালানো ও আগুন ধরিয়ে দেওয়া শপিং মল, বাড়ি ও অন্যান্য ভবন থেকে পাওয়া যাচ্ছে। রোববার পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা 72 ও আহত হয়েছেন অন্তত 2113 জন। রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জানান,
সরকারের পক্ষ থেকে অরাজকতায় নিহতদের পরিবারকে 10 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে ও আহতদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে আন্দোলনের নামে নেপালের জেনজিরা। এর মধ্যে 8 সেপ্টেম্বর বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে বেশ কয়েকজন নিহত হন। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দুই দেশের যুদ্ধ আর বৈরী সম্পর্কের প্রভাব দেখা গেল খেলার মাঠেই। এশিয়া কাপের ম্যাচে রোববার টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতীয় দলপতি সূর্যকুমার যাদব। ম্যাচ শেষেও ভারতীয় দলের খেলোয়াড়রা কেউ পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। সাধারণত খেলার আগে ও পরে দুই টিমের মধ্যে করমর্দন হওয়াটাই রীতি। এ প্রসঙ্গে সূর্যকুমারকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি স্পষ্ট বলেন, কিছু বিষয়ে খেলার আবেগের থেকেও বড়। তার বক্তব্য, এই সিদ্ধান্ত শুধুমাত্র দলের নয়, সরকারের এবং বোর্ডের সঙ্গেও আলোচনা করেই নেওয়া হয়েছে। সূর্যকুমারের কথায়, আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছিলাম আর মাঠে যথাযথ জবাবও দিয়েছি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন না পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। পাকিস্তান দলের কোচ মাইক হেসন জানান, ভারতীয় দলের আচরণে হতাশ তার দলের খেলোয়াড়রা। সেই কারণেই আর অনুষ্ঠানে উপস্থিত হননি পাকিস্তানের অধিনায়ক। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শ্রম আইনে সংশোধনী আসছে, শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং করা যাবে না। ঢাকায় বজ্র বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়তে পারে। ফরিদপুরে যান চলাচল স্বাভাবিক, সড়কের পাশে অবস্থান আন্দোলনকারীদের। দুদিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং ভারতের আচরণে হতাশ পাকিস্তান, হাত না মেলানোর কারণ জানালেন সূর্য। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।